আজকে আমরা নতুন যে মডিউলটা শুরু করব সেটা হলো এই সিলেবাস অনুযায়ী এটা আমাদের থার্ড মডিউল, রাইট? সেটা হলো ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেসেস। ওকে, তার যে প্রথম লেকচার আজকে আমরা মেইনলি ডিসকাস করব হোয়াট আর ইন্টারমলিকুলার ফোর্সেস। যেরকম এখানে আছে যে আয়নিক ডাইপোলার ফোর্সেস অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনস, রাইট? তা আমরা আজকে এই জিনিসগুলোই বোঝার চেষ্টা করব যে হোয়াট আর ইন্টারমলিকুলার ফোর্সেস। দেখো, প্রথমে এই যে স্লাইডটা এখানে দেখাচ্ছি, এরকম তোমরা অনেক ছোটোবেলায় কিংবা স্কুলের যে বইগুলো থাকে, 3 স্টেটস অফ ম্যাটার, রাইট, যে চ্যাপ্টারটা থাকে সেখানে অলরেডি তোমরা দেখেছো 3 স্টেটস অফ ম্যাটার এখানে দেখানো হয়েছে, রাইট? তা একটা হলো গ্যাস, লিকুইড অ্যান্ড সলিড। তা বেসিক ডিফারেন্সেসটা কি? বেসিক ডিফারেন্স আমরা যে ছোটোবেলার থেকে পড়ে এসেছি স্কুলের টেক্সট বইগুলো থেকে, যে গ্যাসের নিজের কোনো শেপ থাকে না, অকুপাইজ টোটাল ভলিউম অফ দ্য কন্টেনারের টোটাল ভলিউমটা সে অকুপাই করে নেবে, রাইট? লিকুইডের ক্ষেত্রে কি, শেপ থাকে অফ দ্য কন্টেইনার, রাইট, পুরোটা অকুপাই করছে না, হ্যাঁ। আর সলিডের ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার, এটার কন্টেনারের শেপের উপর তার নিজের একটা স্ট্রাকচার থাকবে। সোজা কথা, এখানে যেটা হচ্ছে আমরা কি করি, এখান থেকে আমার টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার আমি বেড়ে গেল তাহলে লিকুইড হলো, আবার টেম্পারেচার বাড়িয়ে দিলে আমার গ্যাস হচ্ছে। অথবা উল্টো দিক থেকে আমরা করতে পারি, এই দিক থেকে আমি টেম্পারেচার কমালাম অথবা প্রেশার বাড়িয়ে দিলাম, রাইট? টেম্পারেচার বাড়লো, প্রেশার কমলো, অথবা এদিকে প্রেশার বাড়িয়ে দিলেও হবে। এই দুটোভাবেই আমরা করতে পারি, টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে, প্রেশার কমিয়ে বাড়িয়ে। ওকে, তাহলে এখানে কি চেঞ্জটা কি হচ্ছে দেখো। প্রথমে এই যে গ্যাসের মলিকুলগুলো, সেখানে কি আছে, তারা তো ছুটে বেড়াচ্ছে, একেবারে প্রচণ্ড স্পিডে ছুটে বেড়াচ্ছে, যেটা আমরা পড়ে এসেছি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে, রাইট? হাইলি কাইনেটিক এনার্জি নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে। টেম্পারেচার যখন আমি কমিয়ে দিলাম, যখন আমি টেম্পারেচার ডিক্রিজ করে দিলাম, হ্যাঁ, তাতে কি হলো, কাইনেটিক এনার্জি কমে গেল। কাইনেটিক এনার্জি যখন কমে গেল, কাইনেটিক এনার্জি যখন ডিক্রিজ করে গেল, রাইট, লিকুইডের ক্ষেত্রে, তখন কি হলো, তারা অনেক কাছে চলে আসলো, স্লো ডাউন হয়ে গেল মলিকুল বলছি, এখানে অ্যাটমও হতে পারে, স্লো ডাউন হয়ে গেল, স্লো ডাউন হয়ে একে অপরের কাছে চলে আসলো। এবং তাহলে মানে নিজেদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্সেস, তখন এক একটা মলিকুল যে নিজেদেরকে আকর্ষণ করবে, সেই ফোর্সটা বেশি হয়ে গেল। কার থেকে বেশি? কাইনেটিক এনার্জির থেকে বেশি হয়ে গেল। এই কাইনেটিক এনার্জির থেকে পার্টিকাল অ্যাট্রাকশনটা, রাইট, এই যে কাইনেটিক এনার্জি তার সাথে যে পার্টিকাল অ্যাট্রাকশন, এই যে পার্টিকাল অ্যাট্রাকশন, এটা তখন বেড়ে গেল ইন কেস অফ লিকুইড। তাতে কি হচ্ছে, সে কাছে চলে আসছে। আরও যখন কমাচ্ছি, যখন কাইনেটিক এনার্জি, মানে থিওরিটিক্যালি স্পিকিং কাইনেটিক এনার্জি একদম সলিডে তো পার্টিকেলগুলো একই জায়গায় আছে, দে ভাইব্রেট, একই পজিশনের মধ্যে ভাইব্রেট করে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং লিকুইডেও তো মোশন আছে, ব্রাউনিয়ান মুভমেন্ট আছে, কিন্তু আমরা এখানে কি দেখছি, একদম থেমে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি থেকে অনেক বেশি এখন পার্টিকাল অ্যাট্রাকশন, সেই জন্য তারা ফিক্সড পজিশনে আছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি মাচ হায়ার দেন পার্টিকাল অ্যাট্রাকশন, সেই জন্য তারা ছুটে বেড়াচ্ছে। ওকে, তো আমাদের এইটাই আজকে ডিসকাশনের টপিক, যে পার্টিকাল অ্যাট্রাকশনগুলো কোত্থেকে হচ্ছে, তাদের অরিজিন কি, এগুলো, তাদের স্ট্রেংথটা কীরকম হবে। ওকে, এই জন্য এই যে লিকুইড আর সলিড, এই দুটো ফেজকে কি বলা হয়, কনডেন্সড ফেজ। কনডেন্সড ফেজ, হ্যাঁ, কালেকটিভলি। ওকে, এখন দেখা যাক হোয়াট ইজ মেন্ট বাই ইন্টারমলিকুলার ফোর্সেস আর পার্টিকাল যে অ্যাট্রাকশন, রাইট? তা আমরা এই ইন্টার ভার্সেস ইন্ট্রা আগে দেখে নিই।
এই টার্ম দুটো তোমাদের কাছে খুবই কমন। তোমরা হাইড্রোজেন বন্ডিং যখন পড়েছো তখন দেখেছো যে হোয়াট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রা মানে একই মলিকুলের মধ্যে হবে, ইন্টার মানে অনেকগুলো মলিকুলের মধ্যে হবে। তা আমরা আজকে কি দেখছি, আমাদের আজকের টপিক হলো ইন্টারমলিকুলার ফোর্সেস। ইন্টার মানে অনেকগুলো মলিকুলের মধ্যে যেটা ফোর্স, নট ইন্ট্রা। ইন্ট্রামলিকুলার ফোর্স হলো যেটা আমাদের বন্ড। যেরকম ফর এক্সাম্পল ধরো HCl মলিকুল আছে একটা, আর একটা HCl মলিকুল আছে এখানে। এই যে HCl বন্ড, কোভালেন্ট বন্ড, দ্যাট ইজ আওয়ার ইন্ট্রামলিকুলার ফোর্স। দ্যাট ইজ আওয়ার ইন্ট্রামলিকুলার ফোর্স, কারণ মলিকুলের মধ্যে। কিন্তু এই যে মলিকুলগুলো HClকে যখন গ্যাসিয়াস থেকে যখন লিকুইফাই করা হয়, রাইট, যদি হয় তখন কি হবে, এর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে। এইটাই হলো আমার ইন্টারমলিকুলার ফোর্স। ওকে, এটা হলো আমার ইন্টারমলিকুলার ফোর্স। স্ট্রেংথের দিক থেকে অনেক আকাশ পাতাল তফাৎ, কারণ আমরা জানি এটা হলো কোভ্যালেন্ট বন্ড ইন্ট্রামলিকুলার, সেটার এনার্জি নিয়ারলি 430 কিলোজুল পার মোল, আর এটা সেখানে জাস্ট 16 কিলোজুল পার মোল। তাহলে বুঝতেই পারছো মানে নিয়ারলি কত, সো ইভেন লেস দেন 4%, রাইট, অফ ইন্ট্রা। মানে কোভ্যালেন্ট বন্ডগুলোর থেকে প্রায় 4% লোয়ার, জাস্ট 4% অফ দ্য কোভ্যালেন্ট বন্ড। তাহলে খুবই উইক ইন্টারাকশন। কিন্তু তাহলে এগুলোর প্রয়োজনীয়তা কি? এই যে প্রয়োজনীয়তা, এই জন্যই এগুলো যদি না থাকতো, এই বন্ড যদি না থাকতো, তাহলে আমাদের আশপাশে যে পৃথিবী যে যা দেখতে পাচ্ছি কিছুই থাকতো না। এই যে সমুদ্রে যে জল আছে, মানে জল যে জলের আকারে আছে, এ তো ইন্ট্রামলিকুলারের জন্য, রাইট, ইন্টারমলিকুলারের জন্য। ইন্ট্রামলিকুলার বন্ডে কত স্ট্রেংথ তার জন্য তো না, রাইট। এটা হাইড্রোজেন বন্ডের জন্য তোমরা জানো, সবাই জানো যে ওয়াটার ইজ লিকুইড, রাইট। হাইড্রোজেন বন্ডিং আমরা আজকে ডিসকাস করব, কিন্তু তার আগে আমি বলছি আর কি। তাহলে এটা শুধু না, তার কোন ধরো তোমার যে গাছ দাঁড়িয়ে আছে, এই যে সেলুলোজ মলিকুলগুলো আছে, তাদের মধ্যে যে অনেকগুলো সেলুলোজ মলিকুলের মধ্যে যে এক একটা যে বন্ডিং, সেটা তো এই হাইড্রোজেন বন্ডিং, কারণ সেলুলোজে অনেকগুলো OH গ্রুপ থাকে। তাহলে এই যে উইক ইন্টারাকশানস, এই উইক ইন্টারাকশানস আমরা বলি ঠিকই উইক, কিন্তু এরা সংখ্যায় এত বেশি, তাদের কি হচ্ছে, তাতে আমাদের বাল্ক প্রপার্টি, গ্রস যে প্রপার্টিটা, সেটা কিন্তু ডিটারমাইন করে আমার ইন্টারমলিকুলার ফোর্সেস, রাইট। সবসময় যে ইন্ট্রামলিকুলার ফোর্স ডিটারমাইন করবে তা না, যে বাল্ক ফিজিক্যাল প্রপার্টিস, বলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সেগুলো কি ডিটারমাইন করছে, তারা কিন্তু এই ইন্টারমলিকুলার ফোর্স দ্বারাই গভর্নড হয়। ওকে, সেই জন্যই আমাদের এটার প্রয়োজনীয়তা, এটাকে স্টাডি করা। তা আমরা আজকে এটাই দেখব যে তার উৎসটা কি, কেন হচ্ছে এই ইন্টারমলিকুলার ফোর্সেস। তোমরা হাইড্রোজেন বন্ডিংটা পড়েছো, সবাই জানো যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ মেটাল এলিমেন্টের সাথে যদি হাইড্রোজেন বন্ডেড থাকে। তাছাড়াও আমরা দেখব যে আরও ইন্টারমলিকুলার ফোর্সেস কী কী আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। ধরো প্রথমে আমরা কি জানি, আমরা জানি যে তোমরা যদি সলিড স্টেটে যে তোমরা পড়েছো যে Na+, ধরো Na+ আর Cl-, রাইট, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কীভাবে গভর্ন, কোন ইকুয়েশন দিয়ে। ধরি আমি ওটাকে যদি পোটেনশিয়াল এনার্জি ধরছি সিস্টেমের, তাহলে ওটা প্রপোর্শনাল টু কি, আমার Na+ চার্জের উপর, তাই না। তাহলে Na+, Cl- আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দেম, তাই তো। তাহলে এটা হলো আমার এদের উপর চার্জ, মানে এটা হলো আয়ন আয়ন ইন্টারাকশন। দিস ইজ অ্যান আয়ন আয়ন ইন্টারাকশন, আয়ন ইন্টারাকশন, রাইট। সো আয়ন আয়ন ইন্টারাকশন মানে কি, এটা আর কিছুই না, আমাদের ইলেকট্রোভ্যালেন্ট বন্ড যেটা হয়েছে, রাইট। এগুলোর অ্যাকচুয়ালি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আমরা বলি বন্ড, কিন্তু অ্যাকচুয়ালি তো দেয়ার ইজ নো রিয়েল বন্ড, এর তো কোনো ডিরেকশনালিটি নেই। চারদিকে সোডিয়ামটাকে 6টা ক্লোরিন ঘিরে আছে, আবার প্রতিটা ক্লোরিনকে 6টা সোডিয়াম ঘিরে আছে। এই যে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন নেগেটিভ আর পজিটিভ আয়ন,
দ্যাটস গিভ রাইজ টু আওয়ার স্টেবল একটা সলিড স্টেট। ওকে, তো এটা আমার আয়ন আয়ন ইন্টারাকশন। তা এটার আমরা জানি যে স্ট্রেংথ অনেক বেশি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের আজকে এই উইক ইন্টারাকশনের মধ্যে পড়ছে না। হ্যাঁ, কিন্তু ধরো আমার এরকম আছে ব্যাপারটা, একটা আয়ন আছে, আমরা এই যে সোডিয়াম ক্লোরাইড এটাকেই যদি আমি জলে দিয়ে দিই, ধরো জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি আর এ সোডিয়াম ক্লোরাইড হিসাবে থাকে? তখন তো জাস্ট সোডিয়াম আয়ন আলাদা হয়ে গেল আর ক্লোরিন আয়ন আলাদা হয়ে গেল, এরকম পজিশনে থাকে। কিন্তু জল যে মলিকুলটা, আমরা যে ওয়াটার মলিকুলটা আঁকলাম, তারও তো একটা ব্যাপার আছে, তাই না? তার মধ্যেও তো পোলার বন্ডস আছে, যেরকম এই অক্সিজেন। আর যদি আমি হাইড্রোজেন করি, তাহলে এগুলা যদি ডেল্টা পজিটিভ থাকে, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রনিক, তাহলে এটা আমার টোয়াইস ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই যে আয়নগুলো, হ্যাঁ, তাহলে এই যে অক্সিজেনের পার্টটা যেখানে ডেল্টা নেগেটিভ চার্জ আছে, সে কি করে জলের মধ্যে সোডিয়ামের সাথে একটা উইক ইন্টারাকশন তৈরি হয়। এরকম তারা ঘিরে রাখে। এরকম করে তারা ঘিরে থাকে। ওকে, এটাই হলো আমার এই যে ডিজলিউশন হচ্ছে, এই যে ডিজলভ হচ্ছে, রাইট, এটাই হলো আমার সলভেশন। সলভেশন কথাটা সলভেন্ট মলিকুলগুলো ঘিরে ধরলে এই ক্ষেত্রে তাহলে টার্মটা কি হবে? এই ক্ষেত্রে পার্টিকুলারলি হাইড্রেশন হবে। তাহলে সোডিয়াম আয়ন যে হাইড্রেশন হলো, এটারও একটা এনার্জি আছে। এই এনার্জিটাই আমাকে সাপ্লাই, এই এনার্জিটা আমি পাই, রাইট। এই হাইড্রেশন এনার্জি, হাইড্রেটেড হলে একটা এনার্জি লিবারেটেড হয়, কারণ নতুন নতুন ইন্টারাকশানস তৈরি হলো। এই যে অনেকগুলো ইন্টারাকশানস তৈরি হলো, সেই যে এনার্জিটা লিবারেটেড হচ্ছে, সে কি করে? সে সুপারসিড করে যায়, তার এই যে ক্রিস্টালের যে এনার্জি, ফরমেশন এনার্জি, তাকে এক্সিড করে যায়। এক্সিড করছে যাচ্ছে বলেই তো সোডিয়াম ক্লোরাইড জলে গুলে যাচ্ছে, হ্যাঁ, না হলে তো গুলতো না। ওকে, সিমিলারলি ক্লোরিন তো নেগেটিভলি চার্জড, এক্ষেত্রে কি ও কি ফাঁকা পড়ে থাকবে? ও ফাঁকা পড়ে থাকবে না। ওর ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের পার্টটা ওর কাছে যাবে, রাইট। হাইড্রোজেনের সাইডগুলো ওর কাছে চলে যাবে, সরি। ওকে, রাইট। সো সিমিলারলি লাইক দিস, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম করে ঘিরে থাকবে ক্লোরিনকে। তাহলে ক্লোরিনও সলভেটেড হয়ে গেল, মানে হাইড্রেটেড হয়ে গেল। এই যে তাহলে মানে কত একটা মলিকুল সোডিয়াম, যদি আমি হিসাব করে দেখি যে জাস্ট ওয়ান মলিকুল তো হয় না, একটা ফর্মুলা ওয়েট যদি বলি, মানে সোডিয়াম আর ক্লোরিন দেই, প্রতিটা সোডিয়াম আর ক্লোরিন ভেঙে যে কত হচ্ছে আমার অসংখ্য, মানে অনেকগুলো অক্সিজেন, সোডিয়াম আর হাইড্রোজেন, ক্লোরিন ইন্টারাকশনস তৈরি হচ্ছে, উইক ইন্টারাকশনস। এই উইক ইন্টারাকশনগুলো একসাথে সমষ্টিগতভাবে কিন্তু অনেক বেশি, সেই জন্য এরা রিজলভ হতে সাহায্য করছে। এই ধরনের ইন্টারাকশনকে কি বলছে? দেখো, প্রথমটায় সোডিয়াম ক্লোরাইডে কি ছিল? আয়ন আয়ন। এখানে কি হলো? একটা আয়ন আছে, একটা ডাইপোল আছে, সেই জন্য এদেরকে আমরা বলছি আয়ন ডাইপোল ইন্টারাকশন। আয়ন ডাইপোল ইন্টারাকশন। ওকে, এবং এই যে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে এনার্জিটা আমার কার সাথে রিলেটেড? আয়নের চার্জ জেড, হ্যাঁ, সে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মড নিলাম, তার সাথে মিউ মানে আমার কি? ডাইপোল মোমেন্ট অফ দ্যাট সলভেন্ট মলিকুল, রাইট, যেটা ডাইপোল আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, আর স্কোয়ার। এই আর স্কোয়ারের গুরুত্বটা কি বুঝতে হবে আমাদের। আর স্কোয়ার দেখো, এখানে কিন্তু আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না, আর স্কোয়ারের সাথে। তার মানে আর এর উপর আরো বেশিভাবে ডিপেন্ডেন্ট, মানে ডিস্টেন্সের উপর আরো বেশি ডিপেন্ডেন্ট, যত না আমার আয়ন আয়ন ইন্টারাকশন ছিল। মানে ডিস্টেন্সটা যদি আমি ডবল করে দেই, যা ছিল তার থেকে 2r করে দিই, তাহলে আয়ন আয়ন ইন্টারাকশনের ক্ষেত্রে হাফ হয়ে যাবে ফোর্সটা, মানে এনার্জিটা, রাইট। হোয়ারএস এর ক্ষেত্রে কিন্তু 4 টাইমস হয়ে যাবে 2r করে দিলে, তাই না? 4 ভাগ কমে যাবে
1/4 হয়ে যাবে। তার মানে আরো বেশি ডিপেন্ডেন্ট। তার মানে কি, যত আমি দূরে যাচ্ছি এ খুব নেগলিজিবল হয়ে যাচ্ছে, এর আর কোনো গুরুত্ব থাকছে না, রাইট? তার মানে খুব কাছে যখন আসবে তখনই এটা গুরুত্বপূর্ণ। তার মানে এগুলো হলো আমার শর্ট রেঞ্জ। ওকে, দেন শর্ট রেঞ্জ, দেন অফকোর্স এই আয়ন আয়ন ইন্টারাকশনের থেকে। ওকে, তাহলে এই যে দেখো আমরা কি দেখলাম এখানে, যে প্রতিটা আয়নকে অপোজিট ডাইপোল দিয়ে ঘিরে রাখা হয়েছে, রাইট? সেই জন্য আমরা এটাকে সলভেশন বলছি, এই পার্টিকুলার কেসে আমাদের হাইড্রেশন। এইবার সেই জন্য এর কনসিকুয়েন্সেস কি আছে দেখো। আমরা জানি না যে কপার সালফেট লিখতাম, কপার সালফেট ডট 5H2O। এই 5H2O মানেটা কি? এই 5H2O মানে কপার সালফেট যদি জল থেকে যখন তুমি ক্রিস্টালাইজ করলে, রাইট, অথবা যখন আমরা যদি লিখি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, তাই সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সরি 10টা জল, এর মানে হলো এই যে তোমার যে সলভেটগুলো হয়েছিল, সোডিয়ামের আশপাশে যে জলটা লেগেছিল কি অন্য সালফার ক্লোরিনের আগে যে জলগুলো লেগেছিল, এর যখন আস্তে আস্তে ক্রিস্টালাইজ করলো, ও কিন্তু সলিড ফর্মেও এটা থেকে গেছে। সলিড ফর্মেও কিন্তু এই ওয়াটার অফ ক্রিস্টালাই, এটাই হলো আমার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, সলিড ফর্মেও এটা থেকে গেছে, রাইট? এখন আমরা দেখি যে আয়ন ডাইপোল ইন্টারাকশনসগুলো কিভাবে চেঞ্জ হয়। ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম। তার মানে আমার অ্যালকালি মেটালসগুলোকে আমি এখানে নিয়েছি, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, সেম চার্জ। তাহলে চেঞ্জটা কিভাবে হবে, কার ক্ষেত্রে স্ট্রঙ্গার হবে, কার ক্ষেত্রে উইকার হবে? আমরা যদি এটা দেখি, এই যে আমরা যদি সত্যি জলেই নেই, সবই যদি জলে নেই, তাহলে মিউ তো সেম, মিউ তো একই থাকছে। জেড সবার ক্ষেত্রেই এক, কারণ 1+ আছে এখানে, হ্যাঁ, চার্জ ওটাই। তাহলে আর কি থাকছে আমার এখানে, R²। এই R² কার ক্ষেত্রে বেশি হবে? অফকোর্স সিজিয়ামের ক্ষেত্রে আর অনেক বেশি, রাইট? লিথিয়ামের ক্ষেত্রে কম, যেহেতু স্মলার ইয়েটা, হ্যাঁ, তাহলে অ্যাপ্রোচটা ইজিয়ার হবে, রাইট, ওর কাছে। হোয়ারঅ্যাজ সিজিয়ামের যে নিউক্লিয়াসটা আছে সে তো অনেক ভেতরে, রাইট, কম্পেয়ার টু লিথিয়ামের আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রনসগুলো আছে তারা তো আবার অক্সিজেনকে একটু রিপেল করবে। কাজেই সেই রিপালশনটা যখন মানে সেখানে তো কাছে, একদম তো কাছে যেতে পারবে না, তাহলে তো রিপালশন হবে ইলেকট্রনে আবার, তাই না? কাজেই কতটা কাছে যেতে পারবে, যতটা অ্যাট্রাকটিভ ফোর্স মানে রিপালসিভ ফোর্স পারমিট করবে, যখন আসবে, তাহলে নিউক্লিয়াসটা কার কাছে বেশি? লিথিয়াম যখন থাকবে তখন লিথিয়াম প্লাসের ক্ষেত্রে ওয়াটারের সাথে সবচেয়ে বেশি কাছে হবে রাদার দেন সিজিয়াম। সেই জন্য আমাদের লিথিয়ামেরটা হাইয়েস্ট, সোডিয়ামেরটা তারপরে, এবং এগুলো অনেক অনেক মানে নেগলিজিবল হয়ে যায় এদের ক্ষেত্রে, সিজিয়ামের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম সাইজ, সেম সাইজ যদি থাকে, সেম চার্জ যদি থাকে, সাইজ অফ দ্য ক্যাটায়ন যত বাড়বে আয়ন ডাইপোল ইন্টারাকশন কমতে কমতে থাকবে। আর যদি আমি ধরি সেম সাইজ, রিলেটিভলি সেম সাইজ যদি থাকে, কম্পারেটিভলি সাইজ, ফর এক্সাম্পল ধরো বেরিয়াম 2+ অ্যান্ড পটাশিয়াম প্লাস, ওকে, এই দুটোর সাইজ মোটামুটি এক। কিন্তু দেখো পটাশিয়াম ক্লোরাইড কিন্তু হাইড্রেটেড সল্ট না, হোয়ারঅ্যাজ বেরিয়াম ক্লোরাইড কিন্তু তোমার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থাকে, হাইড্রেটেড সল্ট। কেন থাকে? তার কারণই হলো, কারণ এই যে 2+ চার্জ আছে, রাইট, সেই জন্য তার মধ্যে ডাইপোল ইন্টারাকশনটা বেশি হচ্ছে ডিউ টু দিস ফর্মুলা, রাইট, এই যে জেডটা বেশি আছে, সেই জন্য এরা হাইড্রেটেড থাকে। ইউজুয়ালি দেখবে হাই চার্জ আয়ন যেগুলোতে থাকবে আর অফেন হাইড্রেটেড, রাইট, বেশি চার্জওয়ালা আয়ন যেগুলো থাকবে তারা ওই হাইড্রেটেড সল্ট মাছ প্রডিউস করে। তার কারণই হলো, কারণ তাদের মধ্যে
আয়ন ডাইপোল ইন্টারাকশনটা বেশি হওয়াতে তারা ওয়াটারটাকে সলিড স্টেটেও নিজেদের মধ্যে রেখে দেয়। ওকে, এটা গেল আমাদের আয়ন ডাইপোল ইন্টারাকশন। এবার ধরো কোনো থাকলো না, আয়ন নেই, রাইট, দুটোই ডাইপোল, ডাইপোল ইন্টারাকশন হতেই পারে। ধরো ওয়াটার, এই যে আমরা যে এক্সাম্পলটা নিচ্ছিলাম, কিংবা প্রথমে আমরা যেটা নিলাম কি, এটাই যে দেখছিলাম, রাইট, হাইড্রোজেন ক্লোরাইড। এটা কেন হবে? ডিউ টু এই বন্ডের যে পোলারিটি আছে, তাহলে এটা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, সিমিলারলি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এই যে পোলার এন্ডগুলো, অপোজিটলি পার্শিয়াল চার্জ যে এন্ডগুলো আছে, এই যে ডাইপোল তৈরি হয়, অ্যাজ এ একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, এই ডাইপোল ইন্টারাকশন হচ্ছে, দিস অলসো গিভ রাইজ টু এ স্টেবল, আই মিন কন্ট্রিবিউটস টু স্টেবিলিটি, রাইট, স্টেবিলাইজিং এফেক্ট আছে এটা। এর এনার্জিটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এর এনার্জিটা ডিপেন্ডেন্ট হলো μ1 μ2, এখানে যখন দুটাই একই মিউ, রাইট, তো ইউ ক্যান টেক মিউ স্কোয়ার অলসো। অ্যাকচুয়ালি μ1 দুটি আলাদা মলিকুলও তো থাকতে পারে, যদি দুটাই HCl না হয়, যদি আলাদা মলিকুল হলো, রাইট, তাহলে কিন্তু μ1 μ2, রাইট, মানে দুটার আলাদা আলাদা ডাইপোল মোমেন্ট আছে, ডিভাইডেড বাই আর কিউব হয়ে যাচ্ছে, মানে কিন্তু এবার আরও শর্ট রেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখন যত আরও একটু বেশি গেলেই কিন্তু তার আর এফেক্ট থাকবে না। ওকে, তা এটা হলো আমার ডাইপোল ইন্টারাকশন। এই ডাইপোল ইন্টারাকশন আবার আসবো ডিটেলসে যখন হাইড্রোজেন বন্ডিং করব, ওটা একটা স্পেশাল কেস অফ ডাইপোল ইন্টারাকশন, রাইট। তার আগে ধরো এদের কি তাহলে এফেক্ট করে? এরা আমাদের মলিকুলার আমার বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এগুলো কিন্তু ডিটারমাইন করবে আমাদের এই ডাইপোল ইন্টারাকশন, রাইট। ফর এক্সাম্পল, ধরো CL 1,4 ডাইক্লোরোবেনজিন আর অর্থো ডাইক্লোরোবেনজিন, রাইট। এখানে তো হাইড্রোজেন বন্ডিং এর কোনো ব্যাপার নেই, কাজেই কিন্তু এখানে কিন্তু এদের বয়লিং পয়েন্ট ডিফার করে, রাইট। একটা বোধহয় 80, একটা বোধহয় 75, কিন্তু কোনটা কত হবে? জাস্ট 5 ডিগ্রি ডিফারেন্স, বাট কোনটা কত হবে, কার বেশি হবে, কি করে বুঝবো? দেখো যে ফার্স্ট মলিকুল, এখানে পোলার বন্ড আছে, এখানে CCl বন্ড, পোলার বন্ড, রাইট, তাহলে তার ডাইপোলের ডিরেকশনটা এইদিকে থাকবে। সিমিলারলি এটাও পোলার বন্ড, ডাইপোলের ডিরেকশন এইদিকে থাকবে, বাট কি হচ্ছে, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে আছে দুটো ভেক্টর, ক্যান্সেলস আউট ইচ আদার, তাহলে এর ক্ষেত্রে মিউ কিন্তু 0 হয়ে যাচ্ছে, whereas এখানে ডাইপোল কিন্তু রেজাল্টেন্ট ডাইপোল একটা থেকে যাচ্ছে, রাইট, তাহলে মিউ একটা পজিটিভ ভ্যালু থাকছে আমার। এই যে হলো জন্য কি হচ্ছে, এখানে একটা আলটিমেটলি মলিকুলের কিন্তু একটা অ্যাজ এ হোল এখানে ডাইপোল তৈরি হচ্ছে, রাইট, এইদিকে এইরকম মলিকুলের যে ক্লাউডটা তৈরি হচ্ছে, রাইট। সেই জন্য এই ক্ষেত্রে এই যে 1,2 ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে কিন্তু ডাইপোল ইন্টারাকশন থাকবে, এবং সেই জন্য এর বয়লিং পয়েন্ট কিন্তু হায়ার হবে দেন দিস 1,4 ডাইক্লোরোবেনজিনের থেকে। ওকে, এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের রোটেটিং মলিকুলস, রাইট। এটা বলে নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ইজ নাথিং লাইক দ্যাট, বাট তো বলছি। ধরো এইটা খুব গ্যাসিয়াস ফেজে কিংবা এসে একটা রোটেট করে যাচ্ছে, এই রোটেট করলে কি হচ্ছে, মানে অ্যাভারেজিং আউট হয়ে যাচ্ছে, তো তাহলে তো তার মধ্যে কোনো ডাইপোল ইন্টারাকশন থাকারই কথা না, সে তো ঘুরে যাচ্ছে। কিন্তু তবুও দেখা যায় যে যখন ফেভারেবল কন্ডিশনে আছে, ধরো এইরকম একটা পজিশনে আছে, আর একটা মলিকুল এখানে আছে, এটা রোটেট করে যাচ্ছে, তাহলে একবার এই পজিশনে থাকলো, কোনোবার এই পজিশনে থাকলো, এটা Cl একটা H থাকলো,
তখন দেখা যায় যে এই রকম পজিশনে যখন থাকছে, যখন ফেভারেবল পজিশনে থাকছে, সেই সময়টা একটু যেন স্লো ডাউন হচ্ছে রাদার দেন দিস ওয়ান। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফর রোটেটিং মলিকুলসের ক্ষেত্রে কিন্তু উইক হয়ে যাচ্ছে, অনেক উইক হয়ে যায় এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এবং ফর রোটেটিং মলিকুলসের জন্য এটা কি হয়ে যায়, r⁶, মানে খুবই শর্ট রেঞ্জের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। ওকে, আমরা এটা দেখলাম, হ্যাঁ, যে HCl অথবা এই ডাইক্লোরোইসে মানে যেখানে ডাইপোল সম্ভব সেখানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কীভাবে হচ্ছে এটা ইজিলি আন্ডারস্টুড, কারণ ডাইপোল অলরেডি এক্সিস্টিং, ডাইপোল অলরেডি আছে, শুধু তাদের মধ্যে ওরিয়েন্টেশন হয়, ইন্টারাকশনটার দরকার। কিন্তু তাহলে এটা কিভাবে আমরা এক্সপ্লেন করব? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, রাইট? আমরা জানি এই দুটো গ্যাস, এটা লিকুইড আর এটা সলিড অ্যাট রুম টেম্পারেচার। এগুলো আমরা কিভাবে এক্সপ্লেন করব? তো তার থেকে বড় কথা, নোবেল গ্যাসেস, হিলিয়াম, আর্গন, রাইট, এদেরকেও তো লিকুইফাই করা যায়, রাইট? এদেরকেও তো লিকুইফাই করা যায়। তো লিকুইফাই কী করে করব? যদি অ্যাট্রাকশনই না থাকে, ওই যে প্রথম স্লাইডে বললাম যে কাইনেটিক এনার্জির তার থেকে আমাদের পার্টিকেল অ্যাট্রাকশনটা যখন বেশি হয়ে যায় তখন তারা লিকুইড হচ্ছে অথবা সলিড হচ্ছে। কিন্তু যদি অ্যাট্রাকশনটাই না থাকে তাহলে কিভাবে তারা কাইনেটিক এনার্জির থেকে কম হলো কি বেশি হলো? কেন কি অ্যাট্রাকশনটা না থাকে কেন বললাম? কারণ এটা তো ফ্লোরিন মলিকুল, তো এটা তো একদম ফ্লোরিন কিংবা ক্লোরিন, এটা তো নন পোলার বন্ড, রাইট? এ তো কোনো পোলারিটি নেই, কারণ এটা তো একই হোমোনিউক্লিয়ার বন্ড। সো এখানে তো কোনো পোলারিটি থাকবে না, ইলেকট্রন পেয়ার তো এক্স্যাক্টলি মাঝখানে থাকবে, কোনো চার্জ সেপারেশনই হবে না। তাহলে তাদের মধ্যে ইন্টারাকশনটা হবে কি করে, রাইট? অথবা এটা আরও ভালো বোঝা যাবে যে হিলিয়াম, আর্গন এগুলো তো মোনো অ্যাটমিক, তাদের এদের মধ্যে আবার চার্জ ডিস্ট্রিবিউশন হবে কি করে? এটা আগে অবধি বোঝা যেত না, কিন্তু 1930s ফ্রিটজ লন্ডন আবিষ্কার করেছিলেন, এটা জার্মান সায়েন্টিস্ট, যে এদের মধ্যেও ডাইপোল তৈরি হয়, সেটা হলো আমার ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল মানে ক্ষণিকের জন্য ডাইপোল তৈরি হয়। কেন হয়? কারণ আমরা ধরো এই যে একটা নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, তার পাশে আমাদের এই যে ইলেকট্রনগুলো আছে, রাইট? আমরা এখানে ইলেকট্রন দিচ্ছি, এখানে ইলেকট্রন, আমরা এই কি ওই যে ওটাই যখন আমরা পড়লাম ফার্স্ট মডিউলে যে অরবাইটালে যে কোনো জায়গায় থাকতে পারে, তার যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তা আমরা যে ছবিটা দেখছি সেটা তো আমাদের অ্যাভারেজ ছবি, তাই না? অ্যাভারেজ যখন দেখছি তখন সে নিউট্রাল আছে, কিন্তু একটা ইনস্ট্যান্টে এরকম তো হতেই পারে, যে এই দিকে একটা থাকলো আর এইদিকে অনেকগুলো ইলেকট্রন থাকলো, কোনো কারণে বেশি থাকলো, বেশি মাত্রায় ইলেকট্রনটা এইদিকে থাকলো। তাহলে কি হবে? এই যে তখন যে মলিকুল কি অ্যাটম কি হোয়াটএভার, রাইট? তাহলে সেই এই যে পজিশনটা, এই দিকটা একটু ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, এই দিকটা ডেল্টা প্লাস হয়ে যাবে। অত স্ট্রং না অ্যাজ দ্য পার্মানেন্ট ডাইপোলস, বাট ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলও হবে। এটা যেই মুহূর্তে হলো তখন তার পাশের মলিকুলটা যে থাকবে তার দিকে কি হবে? সেও তো এই দিকের ইলেকট্রনটাকে রিপেল করে দেবে, এইদিকে যে ইলেকট্রন ছিল এটাকে রিপেল করে দিয়ে কি হবে? এদিকে পাঠিয়ে দেবে, রাইট? এইদিকে অল্পই থাকবে, তখন এইদিকেও একটা ইনডিউসড ডাইপোল হলো, রাইট? এই যে ডাইপোল গুলো তৈরি হচ্ছে, এগুলোকে সেই জন্য বলা হয় ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, রাইট? ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, induced dipole interaction, রাইট? এবং তার থেকে কমন নাম আছে, সেটাকে বলা হয় লন্ডন ডিসপারশন ফোর্সেস, আফটার দ্য নেম অফ ফ্রিঞ্জ লন্ডন ফোর্সেস, রাইট? অর ডিসপারশন ফোর্সেসও বলে, ডিসপারশন ফোর্সেস।
or London dispersion forces, whatever, সেটা হলো আমাদের যেগুলো নন পোলার মলিকুলসের ক্ষেত্রে। শুধু নন পোলার না, এই ফোর্সগুলো কিন্তু সব কিছুর জন্য হবে, রাইট, অল মলিকুলসের জন্য। কারণ ইলেকট্রন তো সব মলিকুলেই আছে, সব মলিকুলেই ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো সব মলিকুলে এবার যার পোলারিটি আছেই, তারও তো হবে। তা দিস ইজ অ্যাপ্লিকেবল, লন্ডন ফোর্স ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইপ অফ মলিকুলস, সে পোলার হোক নন পোলার হোক সবার ক্ষেত্রে। বিশেষ করে কিন্তু নন পোলারের ক্ষেত্রে শুধু লন্ডন ফোর্সই অ্যাপ্লিকেবল, নন পোলার যদি মলিকুলটা হয়, রাইট। এবার একটু ডিটেলসে আমরা একটু দেখে নিই যে নন পোলার মলিকুলগুলো মানে এই ফোর্সগুলো কিসের উপর ডিপেন্ড করে। দেখো এখানে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রন যত লুজলি বাউন্ড হবে এটা তত ইজিলি হবে, যত বেশি ইলেকট্রন হবে তাহলে এই জিনিসটা করা সুবিধা হবে। তাহলে সোজা কথা আমরা যে পড়েছিলাম পোলারাইজেশন, রাইট, পোলারাইজেশন যে পড়েছিলাম, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে মোর পোলারাইজেবল যেটা হবে, পোলারাইজেবল, যত বেশি পোলারাইজেবল হবে তত বেশি মোর পোলারাইজেবল, মোর লন্ডন ফোর্সেস। তত হবে যেসব তাহলে যে ইলেকট্রনগুলোকে ইজিলি পোলারাইজ করা যাবে। এবার দেখো আমরা এই থিওরিটাকে এখন অ্যাপ্লিকেল করছি আমাদের এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, এটা কি ক্লোরিন মলিকুল, হ্যাঁ, ব্রোমিন আমরা যদি এইভাবে লিখি লিনিয়ার মলিকুলস, এটা তো আর কোনো ইয়ে নেই। কিন্তু এখানে 17টা ইলেকট্রন, এখানে 17টা ইলেকট্রন, টোটাল 34 ইলেকট্রন। এখানে তো অনেক বেশি, 18টা বেশি, রাইট। তাতে কি হচ্ছে এটা করাতে, তাহলে ব্রোমিন মলিকুলটা মোর পোলারাইজেবল, এখানে এরকম ডাইপোল তৈরি করাটা মাচ ইজিয়ার দেন দ্যাট অফ ক্লোরিন। এটা করার জন্য কি হচ্ছে, ইন্টারাকশনটা ব্রোমিন মলিকুল আর ব্রোমিন মলিকুলের মধ্যে ইন্টারাকশনটা বেটার হচ্ছে, রাইট। এই বেটার ইন্টারাকশন হওয়ার জন্য লিকুইডে চলে যাচ্ছে, লিকুইড স্টেটে। আর আয়োডিনের ক্ষেত্রে আমরা তো জানি যে আয়োডিনের আউটার মোস্ট ইলেকট্রন মাচ মোর লুজলি বাউন্ড, ইজিলি পোলারাইজেবল, সেই জন্য এর ক্ষেত্রে আরও স্ট্রং ইন্টারাকশন হওয়াতে সলিড হয়ে যাচ্ছে। আয়োডিন কিন্তু সলিড, হ্যাঁ, সেই জন্য। ওকে, তাহলে প্রথম কথা আমাদের সাইজ দিয়ে একটা বোঝা গেল, যত সাইজ বাড়বে তার মানে আমার ইলেকট্রন বাড়বে, তাহলে আমার লন্ডন ফোর্সেসও কিন্তু বেড়ে যাবে, রাইট। এটা একটা এক্সাম্পল হলো। এবার শুধু যে সাইজ দিয়েই হবে তা না, শেপের উপরও ডিপেন্ডেন্ট। আচ্ছা, সাইজের আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই, হ্যাঁ, তারপরে আমরা আসছি। ধরো CH4 মিথেন, হ্যাঁ, এর বয়লিং পয়েন্ট কত? এর বয়লিং পয়েন্ট -161 ডিগ্রি সেন্টিগ্রেড। CCl4 লিকুইড হয়ে গেল, এর বয়লিং পয়েন্ট 77 ডিগ্রি, লিকুইড মানে নর্মাল রুম টেম্পারেচারে লিকুইড 77 ডিগ্রি। আর CBr4 এ তো সলিড ইন টেম্পারেচার, আই মিন রুম টেম্পারেচার, রাইট। তাহলে এখান থেকে এটাও কিন্তু কিসের এফেক্ট? এই সাইজের এফেক্ট, রাইট। CCH4 মলিকুল সবই টেট্রাহেড্রাল, তিনটাই টেট্রাহেড্রাল মলিকুল, রাইট। তিনটারই স্ট্রাকচার এরকম, এক্স হাইড্রোজেন হতে পারে, কিন্তু হাইড্রোজেন যেখানে আছে সেখানে তো এই পোলারাইজেশনটা মানে মাচ ডিফিকাল্ট। কেন? খুবই মানে প্রায় খুবই কম সম্ভাবনা, কারণ হাইড্রোজেনে আছেই তো একটা ইলেকট্রন, সেও তো বন্ডে টেক পার্ট করে যাচ্ছে। হোয়ারাস এই ক্লোরিন আর ব্রোমিনে একটা ইলেকট্রন করে তো বন্ড তৈরি করছে, বাকি ইলেকট্রনগুলো তো ফ্রি পড়ে আছে ধরো, রাইট। সো দে আর ইজিলি পোলারাইজড, তাহলে এই পোলারিটি, বন্ড পোলারিটি তৈরি হবে, রাইট। সেই জন্য এই চেঞ্জটা হচ্ছে। তো এগুলো হলো আমাদের সাইজ এফেক্ট। একটা দেখি এই লন্ডন ফোর্সের শেপের এফেক্ট। তাহলে আমাদের সাইজটা মোটামুটি মানে মলিকুলার ওয়েট যত বাড়বে, আমরা বুঝে গেলাম যে মলিকুলার ওয়েট যত বাড়বে সেই জন্য আমাদের এই লিকুইড সলিড মানে গ্যাসিয়াস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড হবে। ধরো এই যে আমাদের যে হাইড্রোকার্বন গ্যাসেসগুলো আছে, মিথেন আমাদের সবসময় লিকুইড থাকে। তারপরে এই যে LPG আমাদের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, রাইট, এটা লিকুইফাই করা হচ্ছে কি করে? এটা তো সব নন পোলার মলিকুলস,
তাদের মধ্যেও কিন্তু এই লন্ডন ফোর্সের জন্যই তাদের লিকুইফাই করা সম্ভব হচ্ছে। এবং আমরা কেরোসিন দেখি আরও হায়ার হাইড্রোকার্বন, তাহলে এমনিই লিকুইড, রাইট? এটা তো সাইজ বেড়ে যাচ্ছে, সেই জন্য তার গ্যাসিয়াস থেকে লিকুইড হয়ে যাচ্ছে। ওকে, এবার একটা এক্সাম্পল দেখি যাতে আমার ডিপেন্ডস কিসের উপর, শুধু সাইজের উপর না, আমার শেপের উপর ডিপেন্ডেন্স, রাইট? ধরো এই এক্সাম্পলটা নিচ্ছি আমি, পেন্টেন। 1 2 3 4 5। ওকে, তাহলে এটার ফর্মুলাটা কি? C5H12। ওকে, আর একটা যদি আমি এক্সাম্পল নেই, CH3 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 CH3। দেখো এটা কি, এটার নামটা কি? এটা তো N পেন্টেন, হ্যাঁ, পেন্টেন। এটা 2 ডাইমিথাইল প্রোপেন। এটার ফর্মুলাও কিন্তু C5H12। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে? মলিকুলার ওয়েট সেম, মলিকুলার ওয়েট বাড়ছে বলে জেনারেলি যে আমি দেখতাম যে নাম্বার অফ ইলেকট্রনস মলিকুলার ওয়েট বাড়ছে, মানে কেন বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বাড়বে? কারণ আমরা জানতাম যে মোর পোলারাইজাল হবে, মানে জানতাম মানে আমরা একটু আগেই আমরা ডিসকাস করলাম যে মোর পোলারাইজাল হবে ডিউ টু বেশি ইলেকট্রন সংখ্যা বেশি বলে। তো এর ক্ষেত্রে তো ইলেকট্রন সংখ্যাও সেম, মলিকুলার ওয়েট সেম, তাহলেও কিন্তু এর 36 ডিগ্রি বয়লিং পয়েন্ট, হ্যাঁ, আর এর 10 ডিগ্রি মাত্র। এটা কেন হচ্ছে? এইখানেও লন্ডন ডিসপারশন ফোর্সই আছে। এটা যেহেতু লিনিয়ার টাইপ অফ মলিকুল, স্প্রেড আউট, রাইট? ধরো তাহলে এর যে পোলারিটির মধ্যে যে ইন্টারাকশনগুলো হচ্ছে, এর যে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল যে তৈরি হচ্ছে, ধরো এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, রাইট? তাহলে আর একটা মলিকুল যে আসলো তার ডেল্টা মাইনাস এখানে, তার ডেল্টা প্লাস এখানে, এই ইন্টারাকশনটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা স্ফেরিক্যাল মলিকুলের মতো, দুটো বলের মতন। তার ইন্টারাকশনের যে জায়গাটা, স্পেসটা স্মল স্পেস, খুব অল্প জায়গায় হচ্ছে। কাজে এই ধরনের মলিকুলের যারা মোর স্ফেরিক্যাল রাউন্ড টাইপের যদি হয় বলের মতন, তাদের মধ্যে ইন্টারাকশনটা খুব কম হবে। সেই জন্য তারা অনেক কম সময় লো টেম্পারেচারে বয়েল করবে অথবা সলিডিফাই হবে, ডিপেন্ডিং অন মলিকুলার ওয়েট অফকোর্স। কিন্তু একই যদি মলিকুলার ওয়েট হয়, তারা সাইজ শেপের উপর কীভাবে ডিপেন্ডেন্স হয় আমরা এটা ডিসকাস করলাম, রাইট? যত স্প্রেড আউট হবে স্ট্রাকচারটা, তাহলে তার মধ্যে এফেক্টটা বেশি হবে। ওকে, তাহলে আমরা কি ডিসকাস করলাম? একটা ডাইপোল ইন্টারাকশন, হ্যাঁ, তার আগে অবশ্য আয়ন ডাইপোল, ইনডিউস ডাইপোল। এইবার ধরো আর একটা কেস যেটা আমরা দেখছি, যে ধরো একটা ডাইপোল থাকলো আর একটা ইনডিউস ডাইপোল। এটা কিভাবে হবে? এগুলোর ধরো একটা এক্সাম্পল নিই, যে জলে, আমাদের ওয়াটারেও তো অক্সিজেন গলে, অক্সিজেন মলিকুল ওয়াটারে ডিজলভ হচ্ছে, O2, রাইট? কিভাবে হচ্ছে? তো ওয়াটারের যে একটা ডাইপোল আছে, রাইট, ওয়াটারের যে ইটসেলফ একটা ডাইপোল আছে, এই ডাইপোলটা যদি আমার অক্সিজেন মলিকুলকে ইনডিউস করলো আর একটা ডাইপোল তৈরি করতে, হ্যাঁ, অক্সিজেনের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল তৈরি হলো ডিউ টু দ্য প্রেজেন্স, মানে এর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে, রাইট? এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস যদি এরকম হয়, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা যদি এই অক্সিজেন অফ ওয়াটারের মলিকুলের ডাইপোলের জন্য ইনফ্লুয়েসড হয়, তাহলে এই ধরনের ইন্টারাকশনকে বলবো ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, রাইট? এই এটাও কিন্তু এনার্জিটা তোমার কিসের উপর ডিপেন্ডেন্ট? এই মিউ আর এই পোলারাইজেবিলিটি, হ্যাঁ, আর R⁶। আগের আমার এটা বলা হয়নি, এই যে ইন্টারাকশনটা যেটা হচ্ছে তোমার, দ্যাট ইজ ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, এর কিন্তু এনার্জিটাও কিন্তু ডিপেন্ডেন্ট অন এই পোলারাইজেবিলিটি। আলফা ইজ দ্য পোলারাইজেবিলিটি অফ ওয়ান মলিকুল, পোলারাইজেবিলিটি অফ দ্য সেকেন্ড মলিকুল ডিভাইডেড বাই R⁶। মানে এগুলো সবই শর্ট রেঞ্জের, ওকে, ভেরি শর্ট রেঞ্জের, অ্যান্ড দেয়ারফর ভেরি উইক অলসো। ওকে, ঠিক আছে। তাহলে
এগুলো হলো আমার ভেরি উইক ইন্টারাকশনস। এইবার আমরা একটা স্পেশাল কেস ডিসকাস করি। স্পেশাল কেস অফ ডাইপোল ইন্টারাকশন, রাইট? ধরো, যেটা আমরা অলরেডি জানি, হাইড্রোজেন বন্ডিং কি হয় তার এক্সপ্লেনেশন। এটা হলো, যদি হাইড্রোজেন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেরকম ফ্লোরিন, রাইট, অক্সিজেন অর নাইট্রোজেন, এদের সাথে যদি লেগে থাকে, বন্ড থাকে হাইড্রোজেনের সাথে, তাহলে ম্যাক্সিমাম পোলারাইজেশনটা হয় এদের ক্ষেত্রে ডেল্টা নেগেটিভ, ডেল্টা প্লাস, এবং তাহলে যে ডাইপোল ইন্টারাকশনটা তৈরি হয়, সেটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ডিং, রাইট? এটা কেন আলাদা করে আমি মেনশন করতে হলো, হয় যে এটা কেন স্পেশাল কেস, কারণ এর স্ট্রেংথটা ইজ মাচ হায়ার দেন সিম্পল ডাইপোল ইন্টারাকশন। HCl এর মধ্যে যে ডাইপোল ইন্টারাকশন, তার থেকে কিন্তু এটা মাচ হায়ার, কিংবা আরও যে আছে, তাহলে এটা হলো আমাদের হাইড্রোজেন বন্ডিং। এবং হাইড্রোজেন বন্ডিং নিয়ে তো আমরা তোমরা আগের কোর্সেই পড়ে এসছো +2 লেভেলে, যে এর তো ইমপ্লিকেশন অনেক, রাইট? হাইড্রোজেন বন্ডিং কোথায় নেই? আমাদের শরীরে DNA দুটো স্ট্র্যান্ড যে লেগে আছে, সেটা হাইড্রোজেন বন্ডিং দিয়ে, রাইট? প্রোটিনগুলোর যে স্ট্রাকচার, সেটা হলো আমাদের এই উইক ইন্টারাকশন, এই হাইড্রোজেন বন্ডিং দিয়েই। কারণ ধরো, ডিম যদি ফাটিয়ে দেখো, ডিমের যে অ্যালবুমিনটা থাকে সেটা কালারলেস থাকে, যখনই আমি হিট দিচ্ছি সেটা সাদা হয়ে যাচ্ছে। তার কারণ কি? যখনই আমি হিট দিচ্ছি, তখন এই উইক ইন্টারাকশনগুলো ভেঙে যে আমার প্রোটিন মলিকুলগুলো একদম নিজের মতন অন্যরকম একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছে, জাম্বেল ডাব হয়ে যাচ্ছে। সেই জন্য তার তখন সাদা ওপেক কালারের হয়ে যাচ্ছে, ডিজেনারেট হয়ে যাচ্ছে। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংয়ের কিন্তু প্রোফাউন্ড এফেক্ট আছে, রাইট? তার দুটা এক্সাম্পল আমরা দেখে নিই। তার এই যে আমরা যদি এই স্ট্রাকচার, এই ইয়েটা দেখি, রাইট, এটা কি আছে? এটা হলো আমার যে গ্রুপ 4, 5, 6 আর 7, গ্রুপ 4, 5, 6, 7 এর যে হাইড্রাইডগুলো, তাদের মধ্যে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট মানে তাদের স্টেবিলিটি দিয়ে ইয়েটা বোঝানো আছে। ধরো, গ্রুপ 4-এরটা যদি নেই, কার্বন, সিলিকন, কি জার্মেনিয়াম, টিন, এটা যে কি হচ্ছে, নর্মাল বেড়েই যাচ্ছে কেন? এটা আমি ডাইরেক্ট কি দিয়ে বলতে পারি? আমার লন্ডন ফোর্সেস দিয়ে, রাইট? কারণ মলিকুলার ওয়েট বেড়ে যাচ্ছে, তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, হোয়াট এভার, সেটাও বেড়ে যাচ্ছে, রাইট? কিন্তু এই ট্রেন্ডটা ফলো করে না কারা? এই তিনজন। কোন তিনজন? এই যে একটু আগেই আমরা ডিসকাস করলাম যে নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, এরা কিন্তু এই অ্যানোমালাস বিহেভিয়ার দেয়। এরা কিন্তু এই গ্রুপের ট্রেন্ডটা ফলো করছে না, রাইট? গ্রুপের ট্রেন্ডটা কিন্তু ফলো করছে না। কেন করছে না? ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং, রাইট? এইখানে ওই লন্ডন ফোর্সটাকে সুপারসিড করে যাচ্ছে হাইড্রোজেন বন্ডিং, রাইট? ক্লোরিনটাও অনেকটা ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য ক্লোরিনের ক্ষেত্রেও দেখো ঠিক এটা কিন্তু ফলো করছে না, রাইট? এটাও কিন্তু উপরে অনেকটা, ক্লোরিনও। ওকে, তা হাইড্রোজেন বন্ডিং নিয়ে আমরা এখানে বিশেষ ডিসকাস করব না, কারণ হাইড্রোজেন বন্ডিংয়ের ইটসেলফ ইন্টারমলিকুলার এগুলো আছে, তা এগুলো আমরা অলরেডি কিছু জানোই, রাইট? এখানে যদি তোমাদের এরকম স্ট্রাকচার, সরি আমি কালারটা চেঞ্জ করে নিই, ধরো স্যালিসাইলিক অ্যাসিড, একই মলিকুলার ওয়েট, রাইট? তা এইখানে এক্সপ্লেনেশনটা করতে গেলে তখন তো আর লন্ডন তোমার ডাইপোল ইন্টারাকশন দিয়ে করলে হবে না,
তখন কিন্তু বলতে হবে কোনটার ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কিংবা ফ্রিজিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি, এর ক্ষেত্রে বেশি, কারণ এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, এর ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, রাইট। সো এটা আইসোলেট হিসাবে থাকবে, সেখানে এটা কিন্তু অনেক চেইন স্ট্রাকচার হয়ে থাকবে। তো হাইড্রোজেন বন্ডিং নিয়ে আমরা আর এই ক্লাসে ডিসকাস করব না, কারণ এটা এক্সটেন্সিভলি আমরা অনেক পড়েই এসেছি। আমরা শুধু দেখলাম যে হাইড্রোজেন বন্ডিংটা কোন ক্লাসে পড়ে, যে এটা যে একটা উইক ইন্টারাকশন, যেটা আমরা অলরেডি পড়েছি, সেটাই আমাদের এখানে বিষয় ছিল, জাস্ট টাচ করে যাওয়া। আর লাস্টলি আমরা একটা চার্ট দেখে নিই, যে কম্পারেটিভ চার্ট, হ্যাঁ, যে কে কি কোথায় দাঁড়িয়ে আছে। দেখো, প্রথমে যে বললাম আয়ন আয়ন ইন্টারাকশন, এটা তো টিপিক্যাল এনার্জি, মানে নট নেসেসারি যে কোনো একটা এক্সাম্পল নিয়েই বলা হয়েছে। আমরা জাস্ট আজকের লেকচারটা সাম আপ করি এখানে। আয়ন আয়ন যদি হয়, এই যে 250 কিলোজুল পার মোল টিপিক্যাল এনার্জি, ইন্টারাকশন এনার্জিটা এক একটা আয়নের, রাইট। তাহলে কাদের লাগছে? অনলি আয়ন, শুধু আয়নসই হবে। আয়ন ডাইপোল, একটা আয়ন একটা পোলার মলিকুল লাগছে, যেরকম আমরা ওই যে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার, এই এক্সাম্পলটা দেখলাম। তারপর একটা কি ডাইপোল ইন্টারাকশন, স্টেশনারি পোলার মলিকুলস, মানে যারা থেমে আছে, রোটেট করছে না, দুরকম দেখলাম না, রোটেট করছে আর রোটেট করছে না। রোটেট যদি না করে তাহলে তার দেখো স্ট্রেংথটা অনেকটা বেশি, রোটেট করেছে ওই যে দেখলাম ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে আরও কমে যাচ্ছে, রাইট। তা স্টেশনারি যদি হয়, যেরকম ওয়াটার মলিকুল কিংবা HCl মলিকুল, তার ক্ষেত্রে ওই 2-এর রেঞ্জে থাকছে, হ্যাঁ, এর ক্ষেত্রেও দুটো পোলার মলিকুল লাগছে। ডাইপোল ইনডিউস ডাইপোল, তাহলে একটা পার্মানেন্ট ডাইপোল থাকছে, আর একটা কিন্তু অ্যাটলিস্ট 1 মলিকুল মাস্ট হ্যাভ বি পোলার, আর একটা যে নন পোলার হলেও হবে। লন্ডন ডিসপারশনের ক্ষেত্রে কিন্তু অল টাইপস অফ মলিকুল, সব মলিকুলের ক্ষেত্রেই লন্ডন ডিসপারশন সম্ভব। কিন্তু যদি উল্টোটা বলি, যে নন পোলারের ক্ষেত্রে কি সম্ভব? নন পোলারের ক্ষেত্রে শুধু লন্ডন ডিসপারশনই সম্ভব, ফোর্সেস সম্ভব, ওকে। আর লাস্টলি এই হাইড্রোজেন বন্ডিং, এটা স্পেশাল কেস অফ ডাইপোল ইন্টারাকশন। এটা নিয়ে এটা দেখো, যেহেতু এই স্ট্রং ইন্টারাকশন আছে, যেহেতু এই ইলেকট্রনিক ডিফারেন্সটা অনেক বেশি, সেই জন্য এ কিন্তু প্রায় 10 টাইমস দেন দ্য নর্মাল ডাইপোল ইন্টারাকশন, রাইট। সেই জন্যই আমাদের এই মার্কড এফেক্টগুলো থাকে। ওয়াটার ইজ লিকুইড, প্রথম কথা, রাইট। ওয়াটার তুমি অনেক 100 ডিগ্রিতে বয়েল করছে, রাইট। ওয়াটার যদি তা না করতে, আমাদের জীবন ধারণই সম্ভব হতো না এই পৃথিবীতে। এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যই আমরা বেঁচে আছি বলতে হবে, ওকে। তাহলে আজকের লেকচারে আমরা দেখলাম সাধারণ এই ইন্টারমলিকুলার ফোর্সেস বলতে কি বোঝায়, রাইট। বিভিন্ন ইন্টারমলিকুলার ফোর্সেসগুলো আমরা ডিসকাস করলাম, হ্যাঁ। আর লাস্টলি যেটা আরেকটা জিনিস বলা হয়নি, যে এই যে ডাইপোল ইন্টারাকশনস, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, লন্ডন ডিসপারশন ফোর্সেস, এই যে উইক ইন্টারাকশনসগুলো, রাইট, এই যে সব যারা এই যে 2 কিলোজুল পার মোলের মধ্যে যারা আছে, এই সবগুলোকে কি বলা হচ্ছে? এরাই হলো আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। এই উইক ইন্টারাকশনসগুলোকেই কালেকটিভলি বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, রাইট। তোমরা যদি মনে করো যে আমরা যখন রেডিয়াই পড়েছিলাম, অ্যাটমিক রেডিয়াই, সেখানে ভ্যান ডার ওয়াল রেডিয়াই ছিল, কাদের জন্য ছিল? ওই নোবেল গ্যাসেসের জন্য, মানে বন্ডিং হয়নি প্রথম কথা, কিন্তু এই ফোর্সেসগুলো আছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে আস্তে আস্তে কাছে চলে আসতে পারে, কিন্তু ওই যে বললাম যে ইলেকট্রনগুলো তো নিজেদের মধ্যে রিপালশন করবে, তার মধ্যে যে ব্যালেন্সটা রাখতে হবে। এই ইলেকট্রনগুলো যে আছে প্রতিটা মলিকুলে, তারাই কিন্তু আমাদের এই দুটো মলিকুলকে এক হতে যাওয়ার থেকে আটকে দিচ্ছে। দুটো মলিকুল যদি না থাকতো রিপালশনটা, তাহলে দুটো মলিকুল এক হয়ে গেলে আমার একটা নতুন মলিকুল তৈরি হচ্ছে। এখানে কিন্তু নতুন কোনো মলিকুল তৈরি হচ্ছে না, রাইট। এই ফোর্সেসগুলোকে কি করা? ফোর্সেসগুলোকে কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি মেইনলি ডিটারমাইন করে এই ভ্যান ডার ওয়াল ফোর্সেসরা, উইক ইন্টারাকশন, বাট খুব ইম্পর্টেন্ট। এদের নিজেদের ডাইমেনশন ম্যাগনিটিউড অল্প হতে পারে, বাট দে আর ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, কালেকটিভলি, ওকে। আজকের লেকচারটা এটুকুই ছিল। পরের দিন আমরা ওই ইকুয়েশন অফ স্টেট, রিয়েল গ্যাসেস, ওগুলো দেখব।